যা ক্লাস 10-এর তোমাদের আজকে আমি ওই ভারতের মৃত্তিকা এই অংশটা একটু বলে দেবো, ভিডিওটা একটু দেখে নেবে। প্রথমেই যেটা আমাদের করতে হবে, ভারতের মৃত্তিকার বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী ভারতের মৃত্তিকাকে মোট কটা ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে আমাদের ভারতের বিভিন্ন অংশে জলবায়ু, ভূপ্রকৃতি এসবের বৈচিত্র্যের কারণে বিভিন্ন রকম মাটি গঠিত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটা আমাদের পড়তে হবে। যেমন একটা হচ্ছে পলিমৃত্তিকা, এই যে সিন্ধু গাঙ্গেয় যে সমভূমি এইটা নিয়ে পুরো, প্লাস ব্রহ্মপুত্র উপত্যকার যে অঞ্চল, অর্থাৎ সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এই অঞ্চলগুলো, প্লাস হচ্ছে এই গোদাবরী, কৃষ্ণা, এই সমস্ত যে নদীর অববাহিকাগুলো, কাবেরী, এই বিচ্ছিন্নভাবে এই অঞ্চলগুলো, এবং ওই উপকূলবর্তী যে পূর্ব এবং পশ্চিম উপকূলের যে সমভূমি অঞ্চলগুলো আছে, এইগুলোতে আমাদের এখানটা হচ্ছে পলিমৃত্তিকা, এই অঞ্চলগুলো অবস্থান করছে। ভারতের 1 নম্বর মৃত্তিকা তাহলে পলিমৃত্তিকা, এখানটা বাদ। 2 নম্বর হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকা বিচ্ছিন্নভাবে আছে ভারতের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের এই জায়গাগুলো আছে। এখানে মেঘালয় মালভূমিতে আছে, এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে, এই অঞ্চলগুলোতে আছে ল্যাটেরাইট মৃত্তিকা। এছাড়াও বিচ্ছিন্নভাবে কিছুটা ছোটনাগপুর অঞ্চলগুলোতে আছে, মধ্যপ্রদেশে কিছুটা আছে। এরকম বিচ্ছিন্নভাবে ল্যাটেরাইট মৃত্তিকা একটা মাটি অঞ্চল। ল্যাটেরাইট মৃত্তিকার মতোই কতকটা লোহিত মৃত্তিকা, সেইগুলো মোটামুটি এগুলো ওই উড়িষ্যা, এদিকে ঝাড়খণ্ড, এদিকে কর্ণাটক, তামিলনাড়ু, কেরালার কিছু অংশ, এইগুলোতে হচ্ছে লোহিত মৃত্তিকা। এগুলো বিচ্ছিন্নভাবে এগুলো। একটা বড় মৃত্তিকা হচ্ছে আমাদের কৃষ্ণ মৃত্তিকা, মূলত মহারাষ্ট্রের যে ডেকান ট্যাপ অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা একটা মাটির অঞ্চল। রাজস্থানের যে থর মরু অঞ্চল, এটা হচ্ছে মরু মাটি, এগুলো হচ্ছে মরু মৃত্তিকা। উত্তরের যে হিমালয় পার্বত্য অঞ্চল আছে, উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল, এইগুলোতে মূলত এখানেও কিছুটা ল্যাটেরাইট মৃত্তিকা আছে। এগুলো উপরন্তু কিছুটা এই অরুণাচল প্রদেশটায় আছে, এই অঞ্চলটায় অরুণাচল প্রদেশে আছে। অরুণাচল প্রদেশ, এখানে হচ্ছে সিকিম, দার্জিলিং, আর এই জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, এই অঞ্চলটা হিমালয়ের যে অংশ, এটা হচ্ছে পার্বত্য মৃত্তিকা। আর উপকূলেই বিচ্ছিন্নভাবে আমাদের যেমন সুন্দরবন অঞ্চল, এখানে কাবেরী, মহানদী প্রভৃতি বদ্বীপ অঞ্চল, এবং কিছুটা গুজরাটের যে কচ্ছ অঞ্চলের যে অঞ্চলগুলোতে, এখানেতে রয়েছে লবণাক্ত মৃত্তিকা, উপকূলের নোনা মৃত্তিকা বা লবণাক্ত মৃত্তিকা। এছাড়াও ভারতের বিচ্ছিন্নভাবে কিছু জলাভূমি অঞ্চলের মৃত্তিকা লক্ষ্য করা যায়। যেমন গাঙ্গেয় সমভূমিতেই কিছু জলাভূমির মৃত্তিকা আছে, যার নাম হচ্ছে ধাংকার। তো আমরা কিছু সব মাটির বৈশিষ্ট্য পড়ব না, পরীক্ষার উপযোগী কৃষ্ণ মৃত্তিকা, পলিমৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, এই 3টে মাটির বিবরণ আমরা একটু আলাদা করে পড়ে নেব। প্রথম পলিমৃত্তিকা। পলিমৃত্তিকা হচ্ছে যে এই যে এখানে বলছিলাম সিন্ধু, গঙ্গা, এখানে ব্রহ্মপুত্র, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, এই সমস্ত অঞ্চলগুলোতে যে নদীর বিভিন্ন পলি সঞ্চয়ের ফলে এবং উপকূলবর্তী অঞ্চলের সমুদ্র তরঙ্গ দ্বারা পলি সঞ্চিত হয়ে যে মাটি গঠিত হয়েছে, সেটাই হচ্ছে পলিমৃত্তিকা। তাহলে অবস্থান তো ওগুলো হয়েই গেল, পূর্ব এবং পশ্চিম উপকূলের সমভূমি আর এই বিচ্ছিন্নভাবে বিভিন্ন নদী অববাহিকাগুলো অঞ্চলে। এর মধ্যে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র হচ্ছে প্রধান। ভারতের প্রায় 46% মোট যে ভারতের ক্ষেত্রমান, তার 46%-এ হচ্ছে পলিমৃত্তিকা দেখা যায়। তার মানে এটাই হচ্ছে ভারতের বৃহত্তম মৃত্তিকা বলয়।
মৃত্তিকাঞ্চল। পলিমৃত্তিকা আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে নদীর দ্বারা গঠিত, যে নদী গঠিত পলিমাটি, আর উপকূলবর্তী অঞ্চলের লবণাক্ত, যে উপকূলবর্তী অঞ্চলের পূর্ব এবং পশ্চিম উপকূলের যে পলিমাটি। নদী গঠিত পলিমাটির মধ্যে যে রাজ্যগুলো পড়ছে সেটা হচ্ছে এখানে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, এইগুলো হচ্ছে মূল অঞ্চল। এছাড়া এই মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, উড়িষ্যার যে মহানদীর বদ্বীপ, এই সমস্ত অঞ্চলগুলোতে বিচ্ছিন্নভাবে পলিমাটি গড়ে উঠেছে। বৈশিষ্ট্য অনুসারে এই গাঙ্গেয়, বিশেষ করে গাঙ্গেয় সমীর যে পলিমাটিগুলো, একটা হচ্ছে নদীর যে ধার বরাবর যে অঞ্চলগুলো, সেইগুলোতে কাছাকাছি যে অঞ্চল যেখানেতে প্রতি বছর পলি সঞ্চিত হয়, সেই মাটিটাকে বলি আমরা খাদার। আর যেগুলো নদী থেকে দূরের, যেখানেতে প্রতি বছর পলি জমা হয় না, সেই প্রাচীন পলিগঠিত অঞ্চলটাকে বলি আমরা ভাঙর। খাদার আর ভাঙর, এই হচ্ছে এই মাটি অত্যন্ত উর্বর পলিমাটি। এর জলধারণ ক্ষমতা ভালো, পিএইচ মান প্রায় 7-এর কাছাকাছি, উর্বরতা অত্যন্ত বেশি। আর পলিমাটিকে আরেকটাও ভাবে ভাগ করা যায়, ওই বালি পলি কাদার অনুপাত অনুসারেও মাটিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। যদি বালির ভাগ বেশি থাকে তাহলে বেলে মাটি, যদি কাদার ভাগ বেশি থাকে তাহলে এঁটেল মাটি, যদি দুটোর ভাগ সমান থাকে তাকে বলি আমরা দোআঁশ মাটি। এই তিনটেই হচ্ছে পলিমাটি। এছাড়াও উপকূলবর্তী এই যে সমুদ্র তরঙ্গের দ্বারা পলি বালি কাদা উপকূলবর্তী অঞ্চলে জমা হয়ে এক বিশেষ ধরনের পলিমৃত্তিকা গড়ে উঠেছে। মূলত পূর্ব এবং পশ্চিম উপকূলের সমভূমিতে এই ধরনের মাটি দেখা যায়। এগুলো ওই অগভীর সমুদ্রেই অ্যাকচুয়ালি পলিগুলো সঞ্চিত হয়ে তৈরি হয়েছে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে। কিছুটা সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে, কিছুটা ওই স্থলভিধৌত যে আবর্জনাগুলো পড়েও তৈরি হয়েছে। এই উপকূলবর্তী অঞ্চলগুলোতে ধান, নারকেল, সুপারি এই সমস্ত চাষ হয়। আর এই নদীবাহিত যে পলিমাটিতে সমস্ত ফসলই চাষ করা যায়। বিশেষ করে গম, ধান, তুলো, আখ, এগুলো হচ্ছে প্রধান ফসল। আলু, তৈলবীজ, পাট, এই সমস্ত হচ্ছে এই অঞ্চলের প্রধান ফসল। এরপরে আছে আমাদের কৃষ্ণ মৃত্তিকা, অত্যন্ত ভাইটাল একটা মাটি। আমরা যে আগে যে ভূপ্রকৃতি পড়েছি ভারতের, সেটা হচ্ছে মহারাষ্ট্রের যেটা দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম দিকে যে লাভা গঠিত অঞ্চল আছে, যাকে বলি আমরা ডেকান ট্র্যাপ, সেই মূলত ডেকান ট্র্যাপ অঞ্চল এবং সংলগ্ন কিছুটা গুজরাটের কাথিয়াবাড় উপদ্বীপ, এছাড়া মধ্যপ্রদেশ, এদিকে কর্ণাটক, এদিকে অন্ধ্রপ্রদেশের কিয়দংশ, এই অঞ্চলের এই কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। মহারাষ্ট্রের লাভা মালভূমিটাই হচ্ছে মেন। ভারতের প্রায় 17% এলাকাতে হচ্ছে এই কৃষ্ণ মৃত্তিকাটা দেখা যায়। আয়তন অনুসারে, মানে ক্ষেত্রমান অনুসারে প্রায় 5.5 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়াতে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। মাটিটা কী করে তৈরি হয়েছে? এই ডেকান ট্র্যাপ হচ্ছে লাভাজাত ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত। এই ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে এই মাটি গঠিত হয়েছে। আর এই ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত হয়েছে বলেই এর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য তৈরি হয়েছে। যেমন এই ব্যাসল্ট শিলা থেকে গঠিত হয়েছে বলে এক ধরনের কৃষ্ণ খনিজ খুব বেশি থাকে। বিশেষ করে টাইটেনিয়াম অক্সাইড আমাদের লিখতে হবে। টাইটেনিয়াম অক্সাইড লেখা হয় অরিজিনালি, তার সঙ্গে আমরা ব্র্যাকেটে লিখে দেবো টাইটেনিফেরাস। টাইটেনিফেরাস বলে একটা যৌগ খুব বেশি থাকে, তার জন্যই এই মাটির রং কালো। আর এই মাটিতে মন্টিমোরিলোনাইট বলে একটা কর্দম খনিজ বেশি আছে, ফলে এই মাটিতে কাদার ভাগটাও বেশি। ফলে যথারীতি চুনের ভাগও বেশি, ফলে এই মাটিতে জলধারণ ক্ষমতাটাও অত্যন্ত বেশি।
আর নানা রকম খনিজ উপাদান অত্যন্ত বেশি থাকে, বিশেষ করে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফেট, এই সমস্ত খনিজ মৌল বেশি থাকে। তবে নাইট্রোজেনের ভাগ কিছুটা কম থাকে, কিন্তু সামগ্রিকভাবে এই মাটি অত্যন্ত উর্বর। আর এই মাটির রং কালো বলি এর স্থানীয় নাম হচ্ছে রেগুড়। কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম হচ্ছে রেগুড় মৃত্তিকা। শুধু রেগুড় মৃত্তিকার বৈশিষ্ট্য বললেও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য বলতে হবে। পিএইচ মান এও প্রায় নিউট্রাল, 6.5 থেকে 8.4, যেটা চাষের পক্ষে অত্যন্ত ভালো। আর উর্বরতাও বেশি, প্লাস জলধান ক্ষমতা বেশি বলে এই মাটিতে নানা রকম ফসল চাষ হয়, বিশেষ করে তুলো, মানে কার্পাস বা তুলো, আর মিলেট জাতীয় ফসল হয় এখানে, গম হয়, পেঁয়াজ খুব ভালো হয় এই মাটিতে। বিশেষ করে কৃষ্ণ মৃত্তিকাতে তুলোর চাষটা খুব ভালো হয়, তাই এই মাটিকে রেগুড় মাটি যেমন অন্য নাম, একে আর একটা নামও দেওয়া হয় ব্ল্যাক কটন সয়েল। ব্ল্যাক কটন সয়েল অর্থাৎ কৃষ্ণ কার্পাস মৃত্তিকা এই মাটির অন্য নাম। যখনই কোনো মাটির বৈশিষ্ট্য লেখা হবে, লাস্টে উৎপন্ন ফসল অবশ্যই দিতে হবে। আর বিশেষ মাটির বিশেষ বৈশিষ্ট্যকে এড়িয়ে গেলে চলবে না। যেমন কৃষ্ণ মৃত্তিকা যখন বলছি আমি, মাটির বর্ণটা কি সেটা তো বলতেই হবে, কেন সেটাও বলতে হবে। মূলত বলছিলাম টাইটেনিয়াম অক্সাইড ব্যাকেটে টাইটেনিফেরাস, এই যৌগের জন্যই এই মাটির রং কালো। আর স্থানীয় নাম বা কী খনিজ মৌল উপাদান আছে, জলধান ক্ষমতা কেমন, উর্বরতা কেমন, এগুলো একটু অবশ্যই যোগ করতে হবে, তাহলেই হবে। পরের মাটি, ভারতের আর একটা উল্লেখযোগ্য মাটি ল্যাটেরাইট মাটি আমরা বলবো একটু। ল্যাটেরাইট কথাটা এসছে ল্যাটার থেকে, যার অর্থ হচ্ছে ইট। এই আর্দ্রক্রান্তীয় অঞ্চলে শক্ত ইটের মতো লাল রঙের যে বিশেষ মাটি দেখা যায়, লাল বা হালকা বাদামি, তাকেই বলছি আমরা ল্যাটেরাইট মাটি। আমাদের কোথায় আছে? এই পূর্বঘাট, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, মেঘালয় মালভূমি অঞ্চল, উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল, এদিকে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আমাদের পশ্চিমবঙ্গেরও পশ্চিমের যে মালভূমি অঞ্চল আছে, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত অঞ্চল, এই অঞ্চলগুলোতে ল্যাটেরাইট মাটি গড়ে উঠেছে। ভারতের প্রায় 8% এরিয়াতে, ক্ষেত্রফলের মোট 8% অঞ্চলেতে ল্যাটেরাইট মাটি দেখা যায়। এই মাটিটা কী করে সৃষ্টি হয়েছে? মাটিতে দুটো প্রক্রিয়া আমাদের পড়তে হয়। মাটির মূল স্তর হচ্ছে 3টে, ABC। সি হচ্ছে তোমার আবহবিকারগ্রস্ত শিলা, এরপরেও আছে ডি আছে, আর আরেকটু যদি ধরে নিই ও বলেও একটা আছে, এটা জৈব স্তর। এ হচ্ছে মাটির যেটা উপরে শীর্ষস্তর, যেখানে জৈব স্তরের পরেই। বি হচ্ছে যে এখান থেকে মূলত পদার্থগুলো এখানে জমা হয়, সেই জমা হওয়া যে স্তরটা তৈরি হয় তাকে বলি বি স্তর। আর মাটির যে সি স্তর হচ্ছে আবহবিকারগ্রস্ত, যে আবহবিকারের ফলে রেগোলিথ তৈরি হয়েছে, কিন্তু এখানে মাটির যে জৈবিক বিভিন্ন প্রক্রিয়াগুলো ডেভেলপ করেনি, ফলে এখানে মাটি হয়নি, অর্থাৎ রেগোলিথের স্তর। আর ডি হচ্ছে আদি শিলাস্তর, অর্থাৎ এই আদি শিলাস্তরই থেকেই আস্তে আস্তে এই মাটিটা ডেভেলপ করেছে। আদি শিলাস্তর বা জনক শিলাস্তর, ডি স্তর, অথবা আরও বলে এটাকে। তো এই যে আমরা বলছিলাম, এটা জৈব স্তর, মাটির মূল স্তর হচ্ছে ABC। তো এই এ স্তর থেকে বৃষ্টিপাতের ফলে ধৌত প্রক্রিয়ায়, যেটাকে আমরা বলি অ্যালুভিয়েশন, এটা অ্যাকচুয়ালি অ্যালুভিয়েশন পদ্ধতিতে মাটির উপরি অংশ থেকে সিলিকা এবং বিভিন্ন যে ক্ষারকীয় উপাদান আছে, অর্থাৎ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই সমস্ত, এগুলো নিচের দিকে জমা হয়। এখানে CaMg এগুলো উপর থেকে নিচের দিকে চলে আসে এইভাবে। আর মাটির উপরে পড়ে থাকে লোহা এবং অ্যালুমিনিয়াম। অ্যাকচুয়ালি এটা পেডোক্যাল জাতীয় এক ধরনের মাটি। এই অ্যালুমিনিয়াম আর লোহার একটা স্তর এখানে তো এই অঞ্চলে পড়ে থাকে। এই লোহারই পরবর্তী ক্ষেত্রে জারিত হয়ে ফেরাস থেকে ফেরিক অক্সাইডে রূপান্তরিত হয়ে লোহাটা জমা হয়, তার জন্যই মাটির রং লালচে। আর শক্ত ইটের মতো বলি এর নাম ল্যাটেরাইট মাটি।
বৈশিষ্ট্য কী কী? প্রথমেই বলছিলাম যে কোনো মাটির বর্ণের কথাটা বলতে হয়। যেহেতু মাটিতে ওই লৌহযৌগ বেশি থাকে, তার জন্যই বিশেষ করে ফেরাস থেকে ফেরিক অক্সাইড রূপে থাকে, তার জন্যই মাটির রঙটা হচ্ছে লাল। একটা হচ্ছে বর্ণটা হলো লাল। 2 নম্বর হচ্ছে আমরা একটু আগেই বলছিলাম যে মাটির উপরি অংশ থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই সমস্ত ক্ষারকীয় উপাদানগুলো চলে আসে। যথারীতি মাটিটা হয়ে যায় আম্লিক মাটি। এ মাটির পিএইচ মান তার মানে 7-এর কম। পিএইচ মান 7-এর কম, এটা হচ্ছে আম্লিক মাটি। দ্বিতীয়ত হচ্ছে যে এই মাটি থেকে বিভিন্ন যে ক্ষারকীয় যে উপাদানগুলো, এগুলো মাটির গাছের পক্ষে খুব উপকারী। তার ফলে এই মাটিতে মৌল পদার্থগুলো, যেগুলো গাছের পক্ষে যে পুষ্টিকর উপাদান যেগুলো, সেইগুলো চলে যায়, তার জন্য মাটি অনুর্বর মাটি হয়ে যায়। মাটি অত্যন্ত, তাছাড়া এই মাটিতে হিউমাসও খুব কম, হিউমাসটা অত্যন্ত কম। অতিরিক্ত আর্দ্র, উষ্ণ আর্দ্র আবহাওয়ার জন্য জৈব পদার্থের পচনটা বেশি হয়, বিয়োজন ভালো হয় না, অর্থাৎ হিউমাস তৈরির আগেই জৈব পদার্থগুলো পচে নষ্ট হয়ে যায়। এই জন্যই ল্যাটার্ড মাটিতে কিন্তু আদৌ ভালো হিউমাস থাকে না, হিউমাসও থাকে না। আর দ্বিতীয়ত মাটিতে কাঁকড়ের ভাগ একটু বেশি থাকে। 4 নম্বর হচ্ছে অর্থাৎ কাঁকড়ের ভাগটা বেশি থাকে, তার জন্যই মাটির জলধারণ ক্ষমতাটা কম। আর এই জলধারণ ক্ষমতা কম, জৈব পদার্থ কম, এই বিভিন্ন ক্ষারকীয় উপাদান কম, তার জন্যই মাটিটা হচ্ছে অনুর্বর। এটা লেখাই হয়েছে অনুর্বর। তবুও উপযুক্ত সার সেচ প্রয়োগ করতে পারলে এই মাটিতে আর আর মানে তোমার ধান, কাজু বাদাম, হ্যাঁ, এছাড়াও কিছু কফি, এই সমস্ত চাষ করা সম্ভব। এর বৈশিষ্ট্য আরও অনেক বলা যায়, যেমন এই বিস্তরে এই যে অ্যালুভিয়েশন হচ্ছে নিচের উপর থেকে নিচের দিকে পদার্থ চলে যাওয়া, অপসারণ প্রক্রিয়া। আর এই জমা হওয়ার প্রক্রিয়াটাকে বলি আমরা ইলুভিয়েশন। এই ইলুভিয়েশনের ফলে মাটির বিস্তরে একটা শক্ত অদবনীয় পদার্থের স্তর গঠিত হয়, যেটাকে বলি আমরা ডিউরিক্রাস্ট। এই মাটির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা যখন ওই মোরাম যেটা রাস্তায় দিই, সেটাই ল্যাটারাইট মাটি। আর মোরাম রাস্তা তৈরি করার সময় তার আগে যেটা ঝামাগুলো দেওয়া হয়, সেটাই ডিউরিকাস্টের স্তর, বিস্তরে। এই হচ্ছে মূল মাটির ভাগগুলো। পরের অংশ আমরা পরের ভিডিওতে দেখাবো।